আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর্ট সায়েন্স একাডেমিতে তোমাদের স্বাগতম। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে তোমাদের জ্যামিতি অধ্যায় নিয়ে ক্লাস করানোর জন্য। তো আমাদের আজকের ক্লাসটি জ্যামিতি অধ্যায় নিয়ে। এভাবে আমরা কয়েকটি ক্লাস দেব। ওই প্রত্যেকটা ক্লাসে আমরা আমাদের জ্যামিতি অধ্যায়টা কী করব, সম্পূর্ণ করব। তো অবশ্যই ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা ক্লাস খুব ভালোভাবে দেখবে। তোমরা মার্ঝান্স একাডেমিতে গিয়ে সেখানে প্লেলিস্টে গেলেই পঞ্চম শ্রেণীর এই ক্লাসগুলো পেয়ে যাবে। তো চলো আমরা আমাদের ক্লাসটি তাহলে শুরু করছি। ফার্স্টেই দেখো তোমাদের অধ্যায় 9-এ এই জ্যামিতি পর্বগুলো রয়েছে। ফার্স্টে আমরা ট্রাপিজিয়াম এবং সামুদ্রিক সম্পর্কে জানবো। বুঝতে পারছো? তো ট্রাপিজিয়াম কী, সামুদ্রিক কী এবং এগুলো দেখতে কেমন সেই সম্পর্কে জানবো। তার আগে একটু বলে নেই এখানে কি বলা হয়েছে। দেখো, নিচের আয়তাকার, তারপর ত্রিভুজাকার আকৃতির ফ্রেমগুলো একটি অন্যটির উপর বসিয়ে আমরা কত ধরনের চতুর্ভুজ তৈরি করতে পারি সেই বিষয়ে এখানে একটু আলোচনা করা হয়েছে। এবং এই বিষয়গুলোই যে ট্রাপিজিয়াম এবং সামুদ্রিক সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তাহলে চলো তোমাদেরকে একটু বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমরা ফার্স্টে একটা দেখতে পাচ্ছি, এটা আয়তক্ষেত্র। এটাও একটা আয়তক্ষেত্র। যে আয়ত 1 এটা আবার অনেকটা কিসের মতো, এটা অনেকটা বর্গ। বুঝতে পারছো? সো এটা আয়ত 2। তারপর দেখো এখানে ত্রিভুজ আঁকা আছে। এই ত্রিভুজটা এভাবে আঁকা আছে, এই ত্রিভুজটা আবার ঠিক উল্টোভাবে আঁকা আছে। আচ্ছা, এখন বলা হয়েছে যে এইগুলোর উপরে আমরা কি করব, আমরা একটা আরেকটার উপর বসে, যেমন আয়ত 1-এর উপর ত্রিভুজ 1 বসাবো বা আয়ত 2 বসাবো, এভাবে একটা আরেকটার উপর বসিয়ে আমরা বিভিন্ন আকৃতির চতুর্ভুজ তৈরি করতে পারি। তাহলে চলো আমরা একটু দেখি। এখানে নিচে দেখো চিত্রানুযায়ী যেই কোনো দুটি ফ্রেমকে একটির উপর অপরটি রেখে পেন্সিল দিয়ে বিভিন্ন ধরনের চতুর্ভুজ এঁকে দেখানো হয়েছে। দেখো ওখানে আমরা কি দেখেছিলাম, ত্রিভুজ 1 দেখেছিলাম। ত্রিভুজ 1-এর উপর কি বসানো হয়েছে, দেখো আয়ত 2। আয়ত 2 বসানোর কারণে আমরা কিন্তু অলরেডি একটা চতুর্ভুজ পেয়েছি। কি আকৃতি, দেখো এই যে ঠিক এই আকৃতির একটা চতুর্ভুজ পেয়েছি। ঠিক একইভাবে আয়ত 1-এর উপরে আয়ত 2 রাখার ফলে ঠিক এরকম আরেকটা আকৃতি তৈরি হয়েছে। সো আমরা বিভিন্ন শেপের আকৃতি পাচ্ছি এখানে। এগুলো সবগুলোই কিন্তু কি বলতো, চতুর্ভুজের মতো। কোনটা কী ধরনের চতুর্ভুজ সে সম্পর্কে আমরা একটু পরেই জানবো। এখানে দেখো ত্রিভুজ 1-এর উপর ত্রিভুজ 2 রাখার কারণে এখানে আমরা আরেকটা আকৃতি পেয়েছি, তাই না? এখানে আমরা আরেকটা আকৃতি পেয়েছি, ঠিক এই ধরনের একটা আকৃতি পেয়েছি। এখানে দেখো আয়ত 1-এর উপর আয়ত 2 রাখা হয়েছে, এখানে আমরা আরেকটা আকৃতি পেয়েছি। তারপর দেখো এখানে আয়ত 1-এর উপর আয়ত 2 রেখে এখানে আমরা আরেকটা আকৃতি পেয়েছি। এক একটা আকৃতি কিন্তু এক এক রকম, একটার সঙ্গে আরেকটার কিন্তু মিল নেই। বুঝতে পারছো? তারপর দেখো এখানে ত্রিভুজ 2-এর সঙ্গে আয়ত 2 তার উপরে রাখার ফলে আমরা এখানে আরেকটা আকৃতি পেয়েছি। তো দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য নিচে খুব সুন্দর করে প্রত্যেকটা আকৃতি দেওয়া হয়েছে। দেখো এটা ক নাম্বার আকৃতি। ক নাম্বার আকৃতি প্রথম আমরা যে আকৃতিটা দেখতে পেয়েছি, এই যে ত্রিভুজ 1-এর উপর আয়ত 2-এর যে আকৃতিটা তৈরি হয়েছে এটি ক নাম্বার আকৃতি। তারপর দেখো এই খ নাম্বার কোনটা, খ নাম্বার এই যে এটা খ নাম্বার। গ নাম্বার আকৃতিটা কোনটা, গ নাম্বার আকৃতি এই যে আমরা যে এখানে পেয়েছি এই গ নাম্বার আকৃতি। তারপর দেখো ঘ নাম্বার এইটা, তারপরে উ নাম্বার এই আকৃতিটা এবং চ নাম্বার এই চ নাম্বার আকৃতিটা। সো দেখো এখানে আমরা কয় ধরনের আকৃতি পেয়েছি, 1 2 3 4 5 6, ঠিক 6 ধরনের আকৃতি পেয়েছি। এখানে দেখো আমরা যে চতুর্ভুজগুলো পেয়েছি এর মধ্যে কোনটা দেখো, এই যে এখানে দেখো এটা 2 বাহু সমান্তরাল, এই বাহু সমান্তরাল, আবার এই বাহু সমান্তরাল। আবার এখানে দেখো কোনো বাহুই কি নয়, সমান্তরাল নয়। কোনোটির ক্ষেত্রে আবার কোনো বাহুই কি নয়, সমান্তরাল নয়। আবার কোনোটির ক্ষেত্রে দুইটা বাহু সমান্তরাল, কোনোটির ক্ষেত্রে দুইটা বাহু সমান্তরাল। তো চলো আমরা পরের পেজে যাই। পরের পেজে দেখো কি বলা হয়েছে, সমান্তরাল বাহুর ভিত্তিতে উল্লেখিত যে চতুর্ভুজগুলো আঁকা হয়েছে সেখান থেকে দুইটি দল তৈরি করা আছে। একটা দেখো প্রথম শুধু একজোড়া বাহু পরস্পর সমান্তরাল। এখন তোমরা খুঁজে বের করো কোনটার একজোড়া বাহু পরস্পর সমান্তরাল। চলো আমরা খুঁজে বের করি। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা খুঁজে বের করি। এখানে একজোড়া বাহু পরস্পর সমান্তরাল, একজোড়া মানে দুইটা বাহু পরস্পর সমান্তরাল, সেটা কোনটা বলো তো? ক নাম্বার। ক নাম্বারে দেখো দুইটা বাহু
জোড়া পরস্পর সমান্তরাল। একটু খেয়াল করো, এই যে এই বাহুটা, তারপর হচ্ছে এই বাহুটা, এই দুইটা বাহু কিন্তু জোড়া পরস্পর সমান্তরাল। ঠিক একইভাবে দেখো, এই যে চ নাম্বারে কিন্তু এক জোড়া বাহু সমান্তরাল, নাম্বারের কিন্তু এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সারটা কী হবে, ক আর হচ্ছে চ। ক আর হচ্ছে চ। তারপরে দেখো দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল কোনগুলো একটু খেয়াল করো তো। যে খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা দেখো, এই বাহু সমান্তরাল, আবার ঠিক এই বাহু সমান করে আবার এই বাহু সমান করে আঁকা হয়েছে। তাহলে কি দুই জোড়া বাহুই কিন্তু সমান্তরাল। তাহলে আমরা খ নাম্বার পেয়েছি। তারপর দেখো কত নাম্বার, তারপর হবে হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বারেও দেখো এই বাহু আর এই বাহুর সমান্তরাল, ঠিক একইভাবে এই বাহু এবং এই বাহু হচ্ছে সমান্তরাল। সো আমরা ঘ নাম্বার পেয়েছি। তারপর ঠিক আরেকটা দেখো, সেটা হচ্ছে যে উ নাম্বার। এটিও দেখো এই বাহু সমান্তরাল, আবার ঠিক এই বাহু সমান্তরাল। সো আমরা তিনটা পেয়েছি, খ, ঘ এবং হচ্ছে উ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে খ, তারপর হচ্ছে ঘ, তারপর হচ্ছে উ। সো এই তিনটা হবে আমাদের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। বুঝতে পারছো? তাহলে আর বাকি কি রইল বলো তো? বাকি রইল হচ্ছে এই ঘ নাম্বার। এই ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারে কিন্তু কোনো বাহুই সমান্তরাল না, তাই না? দেখো এটা একদম ছোট, এটা আরেকটু বড়, এটা আরও বড়, এটা তার চেয়ে আরেকটু ছোট। সো কোনো বাহুই কিন্তু এখানে কি নয়, সমান্তরাল নয়। আশা করছি তোমরা এই পার্টটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে আমরা দুইটা পেয়েছি, একটা হচ্ছে যার এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, আবার আরেকটা পেয়েছি যার দুই জোড়া বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্টে। দেখো এখানে কি বলা হয়েছে, উল্লেখিত যে 6টি চতুর্ভুজ রয়েছে তার মধ্যে কি কোনো আয়ত আছে? যদি থাকে তবে কেন সেটি আয়ত, তার কারণ ব্যাখ্যা করো। তাহলে এখন আমাদের আয়ত সম্পর্কে জানতে হবে যে আমাদের আয়তটা কি, আয়ত কি ধরনের। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টেই জানবো আয়ত কি। তার আগে একটু বলে নিই, আমাদের উ নাম্বারটা হচ্ছে আয়ত। কত নাম্বার বলো তো? উ নাম্বারটা হচ্ছে আয়ত। উ নাম্বার কোনটা বলো তো? ও নাম্বার হচ্ছে এই চতুর্ভুজটা। ও নাম্বার হচ্ছে ঠিক এই চতুর্ভুজটা। তো এই চতুর্ভুজটা কেন আয়ত সেটাই হচ্ছে আমরা এখন জানবো। আমরা জানি যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, যার প্রতিটি কোণ হচ্ছে এক সমকোণ, সেটাই হচ্ছে আয়ত। তো একটু খেয়াল করো, ও নাম্বারটা ঠিক এইরকম, যার বিপরীত বাহুগুলো সমান। দেখো এই বাহু, এটার বিপরীত বাহু হচ্ছে এটা। তো এই বাহু হচ্ছে সমান, ঠিক একইভাবে এটার বিপরীত বাহু হচ্ছে এটা। তো এই দুইটা বাহু কি সমান। তাহলে একটু খেয়াল করো, আমি কি বলেছি, যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ। এটার কিন্তু কোণগুলো কি বলো তো, এই দেখো এই আয়তের প্রত্যেকটা কোণ কি থাকবে, সমান থাকবে। এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, প্রত্যেকটা কোণ কি থাকবে, সমান থাকবে। তাহলে সেটি হচ্ছে আয়ত। যেহেতু এই উ নাম্বার চতুর্ভুজটার বাহুগুলো যেমন পরস্পর সমান সমান্তরাল, ঠিক একইভাবে প্রত্যেকটা কোণ হচ্ছে এক সমকোণ, এই কারণে এটি হচ্ছে একটি আয়ত। তো দেখো এখানে খুব সুন্দর করে এখানে তোমাদের দেওয়া আছে, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটা খুব একদম মুখস্থ করে ফেলবে, বুঝতে পারছো কীভাবে? এই যে চতুর্ভুজ ও এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তাছাড়া এর প্রত্যেকটা কোণ হচ্ছে এক সমকোণ, তাই চতুর্ভুজ ও হচ্ছে একটি আয়ত। বুঝতে পারছো? আচ্ছা, আয়তর ক্ষেত্রে তোমার হচ্ছে কোণগুলো অবশ্যই কি হতে হবে, সমকোণ হতে হবে, তাহলেই হচ্ছে সেটা আয়ত। যেহেতু এর কোণগুলো সমকোণ, সেজন্য এটি হচ্ছে একটি আয়ত। আচ্ছা, তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ও নাম্বারটা তো আয়ত, তাহলে এই যে খ নাম্বার এবং হচ্ছে ঘ নাম্বার, এই দুইটাও দেখতে তো একই রকম, যাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে এইটা কেন আয়ত হলো না? তার কারণ হচ্ছে এই দুইটা বাহুই কি পরস্পর সমান্তরাল, কিন্তু তাদের কোণগুলো কি নয়, এই যে তাদের কোণগুলো কিন্তু সমান নয়। সো আয়তর ক্ষেত্রে প্রত্যেকটা কোণ কি হতে হবে, সমকোণ হতে হবে। বাট
ওই দুইটার ক্ষেত্রে খ এবং গ এর ক্ষেত্রে কোনো কোণই কি সমকোণ নয়, বাট তাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, যার কারণে এগুলো কি নয়, এগুলো আয়ত নয়, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে সামান্তরিক। সো আমরা জানলাম সামান্তরিক কি, সামান্তরিক হচ্ছে যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। আর আয়ত হচ্ছে যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ আয়তর ক্ষেত্রে কোণগুলো সমকোণ হতে হবে। বুঝতে পারছো? সো দেখো এখানে এই পার্টে হচ্ছে খুব সুন্দর করে লেখা আছে, এখানে কিছু চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, আবার কিছু চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল কোনটা, ক আর চ, যার এক জোড়া বাহু হচ্ছে সমান্তরাল। তো এক জোড়া বাহু সমান্তরাল হওয়ার কারণে দেখো এটার শেপটা দেখতে অনেকটা ঠিক এই রকম, তাই না, অনেকটা ঠিক এই রকম। আর এই রকম যে শেপটা তাকে বলা হয় ট্রাফিজিয়াম। আর তারপর হচ্ছে ঘ এবং হচ্ছে খ, এই তিনটা যেহেতু দুই জোড়া বাহু সমান্তরাল, যার কারণে এইটার শেপগুলো দেখতে অনেকটা ঠিক এই রকম, তার মানে এগুলো কি, এগুলো হচ্ছে সামান্তরিক। বুঝতে পারছো? তো আমরা উপরে যে ক এবং চ পেয়েছি, এই দুইটা কি বলতো, এই দুইটার এক জোড়া বাহু সমান্তরাল, তাই এরা হচ্ছে ট্রাফিজিয়াম। ক চ এই দুইটা হচ্ছে ট্রাফিজিয়াম। ঠিক একইভাবে তারপর হচ্ছে ঘ এবং হচ্ছে খ, এই তিনটা চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, তাই এরা হচ্ছে সামান্তরিক। আবার ঠিক তার মধ্যে এই যে নাম্বার, যেটা নাম্বারটা হচ্ছে তোমার আয়ত। তার কারণ কি, আমরা জানি আয়তর সূত্র অনুযায়ী যে এদের কোণগুলো, প্রত্যেকটা কোণ কি হবে, প্রত্যেকটা কোণ সমকোণ। বুঝতে পারছো? যার কারণে এটা একটা আয়ত। আশা করছি তোমরা এই পার্টটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট দেখো এই যে এখানে পয়েন্ট আকারে খুব সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, ট্রাফিজিয়ামের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল। তাহলে যদি বলা হয় একজোড়া বাহু পরস্পর সমান্তরাল, তখন আমরা সেটাকে কি বলবো, ট্রাফিজিয়াম। আর যদি বলা হয় দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, তখন সেটাকে আমরা কি বলবো, সামান্তরিক। সকল সামান্তরিকই ট্রাফিজিয়াম। বুঝতে পারছো? সকল সামান্তরিকই কিন্তু ট্রাফিজিয়াম, বাট সকল ট্রাফিজিয়াম কিন্তু সামান্তরিক নয়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই তোমাদের ট্রাফিজিয়াম, সামান্তরিক এগুলো হচ্ছে এঁকে দেখিয়ে দেব।